নির্বাচনের আমেজ তুঙ্গে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। বরাবরের মতো এবারও আলোচনায় প্রার্থীদের বিপুল সম্পদ আর হলফনামায় তারা কি দিয়েছেন এসব নিয়ে। এবারে নির্বাচনে শীর্ষ ধনী প্রার্থী কারা, কত টাকার সম্পদ রয়েছেন তাদের, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, এবারের নির্বাচনে প্রায় 2000-এর মতো প্রার্থী, এবং আজকে প্রথম আলোর একটি অনলাইনের প্রতিবেদন, সেখানে প্রতিবেদনে এসেছে যে প্রায় 891 জন প্রার্থী হচ্ছেন কোটিপতি যারা নির্বাচন করছেন, এবং এদের মধ্যে অন্তত 26 জন প্রার্থীর সম্পদের পরিমাণ প্রায় 100 কোটিরও বেশি। তো আপনার কাছে যদি জানতে চাই যে এবারের নির্বাচনের শীর্ষ ধনী প্রার্থী কারা। দেখুন, আপনি যে বললেনই যে 2000 প্রার্থী, 2000 প্রার্থীর মধ্যে প্রায় 800-এর বেশি প্রার্থী, 891 জন, 191 জন, প্রায় 900 প্রার্থী, তারা হচ্ছে গিয়ে কোটিপতি, যার মানে সম্পদের মূল্য হচ্ছে গিয়ে কোটি টাকার বেশি। আর এর বাইরে হচ্ছে গিয়ে 26 জন, কমপক্ষে 26 জন, তারা হচ্ছে গিয়ে কোটিপতি, মানে যার সম্পদের মূল্যমান হচ্ছে গিয়ে 100 কোটি টাকার বেশি। তো আমরা হচ্ছে গিয়ে তথ্যটা আমরা পেয়েছি হচ্ছে গিয়ে প্রার্থীদের যে হলফনামা, সেই হলফনামায় যেটা এই সম্পদের একটা বিবরণ দিতে হয় নির্বাচন কমিশনের কাছে, সেটা বিশ্লেষণ করেই আমরা পেয়েছি। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হচ্ছে গিয়ে আমরা দেখেছি হচ্ছে গিয়ে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর। তার সম্পদের পরিমাণ হচ্ছে গিয়ে 607 কোটি টাকা। এটা হচ্ছে গিয়ে তার নিজের নামে 507 কোটি টাকার সম্পদ, এবং তার স্ত্রী এবং সন্তানের নামে হচ্ছে 100 কোটি টাকার সম্পদ আছে। তো সব মিলিয়ে হচ্ছে 607 কোটি টাকার সম্পদ হচ্ছে গিয়ে তার নামে, এবং সেদিন হচ্ছে এই তালিকায় তিনি হচ্ছে সবার উপরে আছেন। তারপরে আমরা দেখছি হচ্ছে গিয়ে দ্বিতীয় স্থানে আছেন আসলাম চৌধুরী চট্টগ্রাম একটা আসনে বিএনপির প্রার্থী। তার সম্পদের পরিমাণ হচ্ছে গিয়ে 474 কোটি টাকা। তৃতীয় স্থানে আমরা দেখছি ফখরুদ্দিন আহমেদ, তিনিও বিএনপির প্রার্থী ময়মনসিংহে। তো ওনার সম্পদের পরিমাণ হচ্ছে গিয়ে 299 কোটি টাকা। আর এরপরে চতুর্থতে আমরা দেখছি হচ্ছে গিয়ে ইনিও বিএনপির কুমিল্লার জাকারিয়া তাহের, ওনার সম্পদের পরিমাণ হচ্ছে গিয়ে 292 কোটি টাকা। আর তারপরে একজন আমরা পাচ্ছি যে পঞ্চম স্থানে যিনি আছেন, তিনি হচ্ছেন একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি হচ্ছে 283 কোটি টাকার সম্পদ, উনি ময়মনসিংহের একজন প্রার্থী। 283 কোটি টাকার সম্পদ আছে। এবং তার নিচেই তারপরের অবস্থানে যিনি আছেন, তিনি হচ্ছেন গিয়ে বাগেরহাটের সংসদ সদস্য প্রার্থী MAH সেলিম, তার সম্পদের পরিমাণ হচ্ছে 262 কোটি টাকা। এরপরে আছেন যিনি জালালউদ্দিন চাঁদপুরের, উনিও বিএনপির প্রার্থী, ওনার সম্পদের পরিমাণ হচ্ছে 249 কোটি টাকা। আর বগুড়ার বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, তার সম্পদের পরিমাণ হচ্ছে 204 কোটি টাকা। আর নোয়াখালী 6 সাতিয়ার সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র উনি মোহাম্মদ ফজলুল আজিম, তিনি 190 কোটি টাকা তার সম্পদের মূল্যমান। আর এই তালিকায় 10 তারিখে সর্বনিম্ন নিচে শেষে আছেন মোহাম্মদ শফিকুর রহমান, তিনি হচ্ছে বিএনপির প্রার্থী শরীয়তপুর থেকে, তার সম্পদের পরিমাণ হচ্ছে 185 কোটি টাকা। তার মানে হচ্ছে কি আমরা শীর্ষ 10 জন যদি ধরি, তাহলে হচ্ছে 100 কোটি টাকা মালিক যারা হচ্ছে যে 26 জন অথবা 27 জন, তাদের মধ্যে থেকে 10 জনের মধ্যে সবচেয়ে কম যার সম্পদ, তিনি হচ্ছে 185 কোটি টাকার বেশি তার সম্পদের মূল্যমান, এবং সবচেয়ে বেশি তারও 500 কোটি টাকার উপরে সম্পদ, 600 কোটি টাকা। 400 কোটি টাকার উপরে সম্পদ রয়েছে। আচ্ছা, আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি একটা তথ্য দিয়েছেন আপনাদের প্রতিবেদনে, সেখানে বলছেন যে 10 জন শীর্ষ ধনী প্রার্থীর 7 জনই একটি বড় দলের, অর্থাৎ তারা বলছে যে এটি বিএনপির প্রার্থী তারা, এবং 3 জন রয়েছেন যারা স্বতন্ত্র প্রার্থী। তো এই যে সম্পদশালী যারা প্রার্থী রয়েছেন, এনাদের কি কোনো ঋণ রয়েছে কিনা? হ্যাঁ, আমরা পেয়েছি হচ্ছে কি 2-3 জনের হচ্ছে গিয়ে এই সম্পদশালী প্রার্থীদের মধ্যে 10 জনের মধ্যে যে 3 জনের, তাদের হচ্ছে কি ঋণের পরিমাণটা তারা হলফনামায় উল্লেখ করেননি, আর সবাই হচ্ছে ঋণ এবং দায়ের পরিমাণটা উল্লেখ করেছেন। এর মধ্যে আমরা বলেছি যে সবচেয়ে বেশি সম্পদ যার নামে, মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, তিনি হচ্ছে এফবিসির সাবেক চেয়ারম্যান ছিলেন। তার সম্পদ যেমন বেশি, তার ঋণের পরিমাণও বেশি। তার একক নামে ঋণটা খুবই কম, কিন্তু যৌথ নামে তার ঋণের পরিমাণ হচ্ছে 280 কোটি টাকা ঋণ কিন্তু তার আছে। এবং আসলাম চৌধুরীরও হচ্ছে গিয়ে একক এবং যৌথ নামের মোট ঋণের পরিমাণ আছে 345 কোটি টাকা, তার সম্পদ হচ্ছে 474 কোটি টাকা, ঋণ আছে কিন্তু 345 কোটি টাকা। ফখরুদ্দিন আহমেদের হচ্ছে গিয়ে 15 কোটি টাকা ঋণ আছে, আমরা দেখতে পাচ্ছি, মানে হলফনামে উল্লেখ করেছেন। তারপর MAH সেলিম, তার হচ্ছে 3.5 কোটি টাকা ঋণের কথা তিনি হলফনামে উল্লেখ করেছেন। গোলাম মোহাম্মদ সিরাজের ঋণের পরিমাণ উল্লেখ করেছেন 27 লাখ টাকা। ফজলুল আজিম ঋণের পরিমাণ উল্লেখ করেছেন 6 কোটি টাকা, তার সম্পদ আছে 190 কোটি টাকা, তিনি 6 কোটি টাকা ঋণের কথা উল্লেখ করেছেন হলফনামায়। আর শফিকুর রহমান 41 কোটি টাকা ঋণের কথা উল্লেখ করেছেন। আর আমরা জাকারিয়া তাহের, সালাউদ্দিন আলমগীর এবং জালালউদ্দিন, তাদের ঋণ কত সেটা হলফনামায় উল্লেখ করেননি, ফলে হচ্ছে কি ওই তথ্যটা হচ্ছে কি আসলে আমরা জানতে পারিনি যে ওনাদের ঋণ কত আছেন। মনিরুল ইসলাম, এই যে তাদের ঋণের কথা বললেন, বিরাট সম্পদের মালিকও তারা, তো প্রশ্ন জাগতে স্বাভাবিকভাবে যে এই ঋণ নিয়ে তারা যদি সংসদে যান বা নির্বাচিত হন, নীতি নির্ধারণের পর্যায়ে যান, তাহলে কি এক রকমের স্বার্থের সংঘাতের কোনো সূচনা হতে পারে কিনা? আমাদের নির্বাচনী আইন অনুযায়ী ঋণ খেলাপি থাকলে সংসদ সদস্য বা নির্বাচনী প্রার্থী হতে পারেন না, কোনো নির্বাচনী প্রার্থী হতে পারেন না। কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে নির্বাচন কমিশন বরাবরই হচ্ছে গিয়ে বলে আসছে যে হচ্ছে গিয়ে ঋণ খেলাপি প্রার্থীদের তারা হচ্ছে গিয়ে প্রার্থী দেওয়া বাতিল করবে, এরকম
প্রথমে কড়াভাবেই বলা হয়, কিন্তু পরে পরে আমরা দেখতে পাই ধীরে ধীরে যে আসলে নির্বাচন কমিশন ধীরে ধীরে নমনীয় হয়ে পড়ে। তো কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এবার যেমনটা হয়েছে যে কুমিল্লার দেবিদ্বারের বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচনের কারণে কিন্তু তার প্রার্থীতা বাতিল হয়েছে এবং তিনি আদালতেও গিয়েছিলেন, আদালতে হচ্ছে গিয়ে উনি প্রার্থীতা ফেরত পাননি। কিন্তু আবার এটাও আমরা দেখেছি হচ্ছে যে অনেকেই হচ্ছে গিয়ে আদালতের মাধ্যমে প্রার্থীতা ফেরত পেয়েছেন। নির্বাচন কমিশনকেও আমরা দেখেছি, আসলাম চৌধুরীর ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন হচ্ছে তার খেলাফি ঋণ আছে, সেক্ষেত্রে তাকে হচ্ছে কিন্তু ছাড় দিয়েছে, বলেছে যে আপনি ঋণটা এক ধরনের হচ্ছে গিয়ে অনুরোধ করেছে আপনি ঋণটা হচ্ছে পরিশোধ করে দেবেন, পরিশোধ করে দেবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা বরাবরই দেখছি হচ্ছে কি যতটা শক্ত অবস্থান শুরুতে থাকে তারপর সেই শক্ত অবস্থান থাকে না এবং একটু নরম হয়ে যায়, এবং তারপরে আমরা দেখছি খেলাপি ঋণের প্রার্থীরা, ঋণ খেলাপি প্রার্থীরা ঠিকভাবে নির্বাচনে আসেন। যেটা আপনি বলছিলেন যেটা হচ্ছে এটা স্বার্থের সংঘাত কিন্তু পরবর্তীতে ঘটনার ঝুঁকি কিন্তু থাকে, যেটা বিশ্লেষকরা বরাবরই বলছেন। আচ্ছা, আমরা দেখলাম যে শীর্ষ 10 জনের 7 জনই হচ্ছে একটি দলের অর্থাৎ বিএনপির এবং 3 জন স্বতন্ত্র প্রার্থী। তো এর মধ্যে যদি প্রতিবেদন অনুসারে উল্লেখ করা যায় যে হচ্ছে টাঙ্গাইল 8 আসনের সালাউদ্দিন আলমগীর, বাগেরহাটের এইচ.এম. সেলিম মতো প্রার্থীরা রয়েছেন, তাহলে এই যে এত সম্পদের মালিক এবং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তো তাদের এই অর্থনৈতিক সক্ষমতাই কি তাদের স্বতন্ত্র নির্বাচনের শক্তির জায়গা কিনা? আসলে আমাদের দেশের নির্বাচনের ব্যবস্থাটা এমন হয়ে গেছে হচ্ছে অর্থনৈতিক সক্ষমতার প্রার্থী হওয়ার ক্ষেত্রে একটা বড় শক্তির জায়গা হয়ে দাঁড়ায়, কারণ নির্বাচনী ব্যয়ের মাত্রাটা কিন্তু আমাদের বাড়ছে। ফলে আপনি খেয়াল করলে দেখবেন হচ্ছে যেটা বলছিলাম আমি যে 2000-এর মধ্যে প্রার্থী, 2000 মধ্যে প্রার্থীর মধ্যে হচ্ছে গিয়ে 891 জনে কিন্তু কোটিপতি, তার মানে হচ্ছে প্রায় অর্ধেক প্রার্থী কিন্তু কোটিপতি। তার মানে হচ্ছে নির্বাচনের মধ্যে আপনি এটা কিন্তু এক ধরনের হচ্ছে গিয়ে ইমব্যালেন্স কিন্তু তৈরি করছে। আপনি খেয়াল করলে দেখবেন হচ্ছে কি তাহলে নির্বাচনের মধ্যে হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে ধনী প্রার্থীদের হচ্ছে গিয়ে সুযোগটা আসলে বাড়ছে, অংশগ্রহণটা বাড়ছে। তার মানে হচ্ছে নির্বাচনের বৈতরণী পার হতে হলে হচ্ছে কি আপনাকে হচ্ছে সম্পদশালী হতে হবে, এই বিষয়টা কিন্তু একজনে দেখা যাচ্ছে। আর আপনি যে 10 জনের কথা বললেন, শীর্ষ 10 জনের মধ্যে হচ্ছে কি আপনি বলছেন 3 জন স্বতন্ত্র। 3 জন স্বতন্ত্রের মধ্যে যদি আমরা একটু তাদের রাজনৈতিক পরিচয়ের দিকে তাকাই, তাহলে হচ্ছে কি নোয়াখালীর ফজলুল আজিম এবং হচ্ছে বাগেরহাটের এম.এ. সেলিম, তারা দুজনেই কিন্তু হচ্ছে কি একসময় বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপির এমপিও ছিলেন তারা, এবং একবার না একাধিকবার। আর তো ফলে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে শুধু স্বতন্ত্র পরিচয় না, তাদের হচ্ছে বিএনপির একটা একসময় বিএনপি করতেন, তারপরে রাজনৈতিক একটা অবস্থান কিন্তু তাদের আছে। কিন্তু আর শুধু একজনের ক্ষেত্রে হচ্ছে যেটা দেখছি উনি হচ্ছে কোনো রাজনৈতিক, সালাউদ্দিন আলমগীর টাঙ্গাইল, উনি হচ্ছে গিয়ে রাজনৈতিক সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি না। তবে আপনি যেটা বললেন সেটা আসলে সত্যিই হচ্ছে গিয়ে অর্থনৈতিক ভিত্তিতে তাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে সুযোগ বা সুবিধা এনে দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে অন্য প্রার্থীদের ক্ষেত্রে হয়তো ওইভাবে হচ্ছে সম্পদশালী নন এমন প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ধরনের নির্বাচন হচ্ছে গিয়ে অংশগ্রহণের বা জিতে আসার বিষয়গুলি অনেক কঠিন হয়ে যায়। তো যারা এই যে শীর্ষ সম্পদশালী বা ধনী প্রার্থী রয়েছেন, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সবাই ব্যবসায়ী। তো এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার দীর্ঘদিনের সাংবাদিকতার যে ক্যারিয়ার, সেখানে আপনি দেখছেন যে এই যে ব্যবসায়ী প্রধান যে নির্বাচন ব্যবস্থা, এখান থেকে আসলে বেরিয়ে আসার কোনো পথ আছে কিনা? আর দেখুন, আমরা হচ্ছে গিয়ে যে নির্বাচনটা, এটা অনেক আগে থেকে বলা হচ্ছিল গিয়ে যে নির্বাচনটা, যে প্রার্থী হওয়ার বিষয়টা, নির্বাচনটা হচ্ছে গিয়ে আসলে রাজনীতিকদের হাতে নেই, সেটা আসলে ধীরে ধীরে হচ্ছে ব্যবসায়ীদের হাতে চলে গেছে। এবং আপনি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলেন, স্বার্থের দ্বন্দ্বের কথা বললেন, যে হচ্ছে গিয়ে এই যে ঋণখেলাপি প্রার্থী যদি হচ্ছে সে নির্বাচিত হন, তিনি কিন্তু আইন প্রণয়নের জায়গায় যান, বা হচ্ছে গিয়ে এই আইন প্রণয়ন বা রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়গুলোতে যখন হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকে, সুযোগ তৈরি হয়, তখন হচ্ছে গিয়ে তার পক্ষে যদি হচ্ছে গিয়ে যদি নির্বাচিত ঋণখেলাপি হন, তাহলে হচ্ছে তার পক্ষে, ঋণখেলাপিদের পক্ষে পদক্ষেপ নেওয়ার কিন্তু সুযোগগুলো তৈরি হয়, বা তিনি যদি হচ্ছে গিয়ে চান। এই বিষয়গুলো সবসময় ঘটে। এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে আমরা তো ধীরে ধীরে প্রবণতাটা কি আমরা দেখছি হচ্ছে গিয়ে আপনি যদি প্রথম সংসদ থেকে ধীরে ধীরে হচ্ছে গিয়ে এই সংসদ পর্যন্ত আনেন, আপনি হচ্ছে দেখবেন হচ্ছে ধীরে ধীরে হচ্ছে গিয়ে ব্যবসায়ীদের পোর্শনটা হচ্ছে গিয়ে বিভিন্ন জরিপেও দেখা যাচ্ছে ব্যবসায়ীদের পোর্শনটা কিন্তু বাড়ছে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে। এবং এটা এই মুহূর্তে যে প্রবণতা আমরা যাচ্ছি, তাতে হচ্ছে গিয়ে এই মুহূর্তে হচ্ছে গিয়ে মনে হচ্ছে না যে হচ্ছে গিয়ে এই প্রবণতা থেকে আমরা বেরোতে পারবো। ধীরে ধীরে হচ্ছে গিয়ে এটা আসলে রাজনীতির এই অংশগ্রহণটা হচ্ছে কি ব্যবসায়ীদের হচ্ছে অংশগ্রহণটা আরো বাড়বে বলেই মনে হচ্ছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে নির্বাচন মানেই সবাই বলে বা সাধারণ মানুষও মনে করে যে আসলে নির্বাচন মানে অনেক টাকার বিষয়, অনেক টাকার খেলা। তো এই যে সম্পদশালী ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা কি আসলে নির্বাচনের মাঠে সমতা বজায় রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে কিনা? দেখুন, এখানে বিষয়টা হচ্ছে দুটো। সম্পদশালী হওয়াটা কিন্তু হচ্ছে গিয়ে দোষের কিছু না, একজন মানুষ সম্পদশালী হতেই পারে। এবং সম্পদশালী হওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখার বিষয় হচ্ছে গিয়ে উনি কর পরিশোধ করছেন কিনা, উনি কোনো নিয়ম লঙ্ঘন করছেন কিনা, উনি ঋণ নিতেই পারেন ব্যবসায়ী, কিন্তু ঋণ নিলে সেই ঋণটা নিয়মিত পরিশোধ করছেন কিনা।
এবং এগুলো দেখভালের দায়িত্ব নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা দায়িত্ব আছে অন্য জায়গা থেকে, নির্বাচনের ক্ষেত্রে এটা নির্বাচন কমিশনের একটা দায়িত্ব থাকে যে হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে গিয়ে দেখভাল করা, যে হচ্ছে গিয়ে এই জবাবদিহির জায়গাটা তৈরি করার। কিন্তু বারবারই হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন বা আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই জায়গাটা হচ্ছে ব্যর্থ হওয়ার কারণে হচ্ছে গিয়ে এই প্রার্থীরা যে হচ্ছে গিয়ে এরকম অনিয়মের মধ্যেও হচ্ছে গিয়ে অনেক প্রার্থী হচ্ছে গিয়ে নির্বাচিত হয়ে যাচ্ছে, এবং তাতে হচ্ছে গিয়ে সেটার সুফলের বিপরীত যেটা হবে সেটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এখানে ঘটছে। তো এটা হচ্ছে গিয়ে চেক এন্ড ব্যালেন্সের এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে যেটা বারবারই বলা হয়, কিন্তু সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে না। সেই কারণেই হচ্ছে গিয়ে এই সমস্যাগুলো হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে, যে কারণে পরবর্তীতে আমরা দেখছি হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে ব্যাংকের মালিক থাকছেন, অনেকে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক থাকছেন, আমদানিকারক থাকছেন, ফলে দেখা যাচ্ছে যে হচ্ছে গিয়ে তাদের সুবিধা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার সরকারি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং যেটা হচ্ছে গিয়ে সার্বিক অর্থে হচ্ছে গিয়ে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। ধন্যবাদ মনিরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম এবারের নির্বাচনে শীর্ষ ধনী প্রার্থী কারা রয়েছেন এবং তাদের সম্পদের পরিমাণ কত, এসব বিষয় নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।